মেজর গিবন্স তখন উগান্ডায় 1896 সালের প্রথম দিকে জানুয়ারি মাস, কাফু নদীর পাড়ে, অক্ষাংশ হিসাবে ধরলে 15°53' দক্ষিণ। মাত্র 4 দিন আগে মাও সিকলামা রোয়া রাজ্যের সীমান্ত অঞ্চলে এসে পৌঁছেছি। একটা অঞ্চল ঘুরে তার সমস্ত তথ্য দেখে শুনে আসতে সময় লেগেছে ঠিকই, কিন্তু এখন একটা মিশনে এসে উঠেছি। কাফু নদী থেকে 16 মাইল দূরে এই মিশন, পশ্চিম দিকে। কটা দিন ঘোরাঘুরি করে একটু ক্লান্ত ছিল, অথবা হয়তো অলস শরীর বিশ্রাম নিচ্ছিল। তার মধ্যেই চিৎকারটা এলো। আজ জন্তুটা আবার একটা ষাঁড় মেরেছে, একেবারে খোঁয়াড়ে ঢুকেই মেরেছে। মেজর গিবন্স তার বিবরণ এইভাবেই শুরু করেছেন। যদিও গিবন্স বলেছেন যে মিশনে আসার আগে তিনি আর তার সহকর্মীরা অনেকটা অঞ্চল পরিদর্শনের কাজ করে ফেরেন। এই পরিদর্শন ব্যাপারটা বেশ কঠিন, গুরুত্বপূর্ণও বটে। এখানে দেখতে হয় রাস্তাঘাট, বন জঙ্গল, স্থানীয় ভূগোল, অর্থাৎ নদী বা সমুদ্র, পাহাড় বা অধিত্যকা, সেই অঞ্চলের বন জঙ্গল, সেখানকার মানুষ ও তার বসতি। দেখতে হয় ভাষা, তার ব্যবহার, মোটামুটি তার মূল অর্থ আর ব্যবহার, কথ্য রূপ ইত্যাদি। জানতে হয় আরও অনেক কিছু, যে বিবরণে এখন বিস্তারিত যাওয়া সম্ভব নয়। আর বনের জন্তু আর তাদের সঙ্গে মানুষের ব্যবহার, এটা জানা আর বোঝা আবশ্যিক। সেদিন রবিবার, রাত তখন 1টা। খবর এলো সিংহ মিশনের খোঁয়াড়ে ঢুকেই ষাঁড়টাকে মেরেছে। আমার জঙ্গলে ঘুরে ঘুরে বড় জন্তু শিকারের একটা অভ্যাস তৈরি হয়েছিল, আর তার জন্য মাঝে মাঝে ষাঁড়, বলদ, ঘোড়া বা বাঁদর টোপ হিসাবে ব্যবহার করা হতো। যে মিশনারি ভদ্রলোক একটা মোমবাতির আলোয় পথ দেখে আমাকে ডাকতে এসেছিলেন, তাকে চিনি, আগেও দেখেছি। তিনি সিংহকে ফেলিস লিও নামেও জানতেন। ল্যাটিন ভাষাটাও সামান্য রপ্ত করা ছিল। আমার 2 বন্ধু বাকেনহাম আর বল্ডুইন আমার সঙ্গে জঙ্গল ও আশপাশের অঞ্চল পরিদর্শন আর রিপোর্ট দেবার সরকারি কাজ করছিল ঠিকই, কিন্তু আমরা 3 জনই শিকার জীবনকে পছন্দের ও রোমাঞ্চের জীবন হিসেবেই বেছে নিয়েছি। যদিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নরখাদক শিকার, সে চিতাবাঘ হোক অথবা সিংহ। বেশ কয়েকদিন ধরে এই সিংহ বা সিংহী আমাদের সামনে ঘোরাঘুরি করছিল, আর তাদের শিকার পর্ব চলছিল। বিশেষ করে সিংহের পছন্দের শিকার ছিল মহিলারা। মাত্র কিছুদিন আগে, অর্থাৎ 1896 সালের 28 জানুয়ারি, খুব সম্ভব মহিলাদের শারীরিক দুর্বলতা আর পুরুষদের স্বাভাবিক লড়াই করার প্রবণতা জন্তুটাকে মহিলা শিকারের দিকে টেনে এনেছিল। উগান্ডার স্থানীয় মানুষ সেই সময় সিংহ সম্পর্কে খুব যে গুরুত্ব দিত এমন নয়। সিংহ তাদের শত্রু, এইটুকু ধারণা তাদের কাছে যথেষ্ট ছিল। আমার কাছে এই সিংহ সম্পর্কে যে ধারণাটুকু ছিল সেটা বন্ধু বল্ডুইনের দেওয়া। সে সেটা সংগ্রহ করেছিল। দেখলাম সিংহটা পশু খামার আক্রমণ করার সাথে সাথে মানুষ খেকোও বটে। তার এই নরখাদক পরিচয়টা আমাকে বিব্রত করছিল, আর তাকে শিকার করার ইচ্ছাটাও প্রবলতর হয়ে উঠেছিল। কারণ এই অঞ্চলের মানুষদের বেঁচে থাকার অধিকারটুকু অটুট রাখা। যদিও এই লোকজনেরা সিংহের আক্রমণকে তাদের প্রতিদিনের জীবনযাত্রার অঙ্গ হিসাবে ধরে নিয়েছিল। তারাও তাদের হাতিয়ার দিয়েই লড়াই করত। কখনো তারা আহত বা নিহত হতো, আবার তাদের আক্রমণের মুখে পড়ে কখনো পশুরাজ সিংহ পালিয়ে তার জীবন বাঁচাত। 28 জানুয়ারির পর 29 জানুয়ারি সিংহ আক্রমণ চালালো মিশনের খামারে। ষাঁড়, বলদ আর গাধারা দল বেঁধে চারিদিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়লো বটে, কিন্তু সিংহের নাগাল পেরিয়ে সকলে পালাতে পারল না। সিংহ তার শিকার তুলে নিয়ে মিশনের পিছনে যে জঙ্গল, সেখানে ঢুকে পড়ল। উঁচু খাগড়ার জঙ্গল, বেশ দুর্ভেদ্য, আর মানুষের তুলনায় সিংহের গতি অনেকটা বেশি। বল্ডুইনকে সঙ্গে নিয়ে দুজনে বেরোলাম। বল্ডুইনের মার্টিনি রাইফেল আর আমার 16 বোরের অস্ত্রের কথা আগে বলেছি, কিন্তু স্থানীয় মানুষ উৎসাহী ছিল না সিংহ শিকারে। এমনকি সকালবেলাতেও তারা সিংহ নিয়ে খুব উৎসাহ দেখাতো না। তবু গিবন্সদের কপাল ভালো যে সে রাতে তারা 3 স্থানীয় কিশোরকে সঙ্গে পেয়ে গেল। 3 জনকে নিয়ে তারা বেরিয়ে পড়লেন। একজনের হাতে একটা তীব্র নীল বাতি। ওই ব্যাটারি লাইটটা গিবন্স সঙ্গে রাখতেন অন্ধকারের মধ্যে ব্যবহার করার জন্য, সেটা সিংহ, বাঘ, বলদ যাই হোক না কেন, এমনকি প্রয়োজনে
মানুষ পর্যন্ত ওই লাইটে দেখা যেত পরিষ্কারভাবে। সেদিন কিন্তু লাইটটা ঝামেলা করছিল প্রথম থেকে, কখনো নিভছে, আলো নিবু নিবু হয়ে আসছে, আবার কখনো জ্বলে উঠছে। বোঝা গেল ব্যাটারির গণ্ডগোল। কিন্তু এখন আর পিছনের উপায় নেই। অনেকটা রাস্তা অন্ধকারে পেরিয়ে এসেছে দুজন, সঙ্গে 3 সঙ্গী নিয়ে। ফিউজটা গণ্ডগোল করছিল, এবার একেবারে বন্ধ হয়ে গেল আলোর উৎসটুকু পর্যন্ত। চারদিক জুড়ে নিকষ কালো অন্ধকার। 30 পা মাত্র এগিয়েছি, থমকে দাঁড়াতে হলো অবরুদ্ধ কণ্ঠের গর্জনে। পশুরাজ কাছে এসে পড়েছে। এই গর্জন শুনে বোঝা গেল 5টা মানুষকেই সতর্ক করছে সে, তার শিকার করা ষাঁড়ের দেহের কাছে যেন ভাগ বসাতে না আসে, সাবধান। সঙ্গে আলো নেই। আত্মরক্ষার জন্যই কাঁধের উপর 16 বোরের বন্দুক রেখে তাক করেছি বটে, কিন্তু বিশেষ কিছু চোখে পড়ছে না। বাধ্য হয়ে জন্তুটার ছায়াটুকু দেখতে মাটিতে নিচু হয়ে বসলাম, কারণ আরও 2-3টে চাপা গর্জনের মধ্যে দিয়ে বুঝেছি সিংহ আরও কিছুটা কাছাকাছি এসে পড়েছে। দন দন পর পর 2টো গুলি ভারী রাইফেল থেকে বেরোনোর পরই স্তব্ধ হয়ে গেল অবরুদ্ধ গর্জনধ্বনি। মনে হলো সিংহকে বিদ্ধ করেছে গুলি। অন্ধকারে একটা ছায়ামূর্তি লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাত্র 6 থেকে 10 গজের মধ্যে জন্তুটা এসে পড়েছিল বলে মনে হয়। খামারের মধ্যে একটু ফাঁকা জায়গা দেখে বসে একটা চুরুট ধরালাম। ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে সিংহটার মৃতদেহ খুঁজতে যাব, কিন্তু আধ ঘন্টা বাদে যখন আবার খামারের ভিতরে এগোলাম, তখন আবার সেই চাপা গলার গর্জন। এবার চিন্তা হলো। স্থানীয় ছেলেটা বলল খানিকটা দূরে যে উই ঢিপি আছে তারই আড়ালে সে সিংহটাকে দেখেছে। আর ঝুঁকি না নিয়ে আমি আর বল্ডুইন মিশনে ফিরলাম। সঙ্গের 3টে ছেলেও ফিরে এলো। ঠিক করলাম ভোরের প্রথম আলো ফুটলেই সিংহের খোঁজে বেরোবো। কিন্তু ঘুম যখন ভাঙলো তখন দেখলাম সূর্য প্রায় মাথার উপরে উঠে গেছে। বল্ডুইন বারান্দায় বসে আছে। তার কাছে শুনলাম অনেকটা খাওয়া দাওয়া সেরে সিংহ খামারের ভিতরে জঙ্গলে ঢুকেছে। ষাঁড়ের দেহ সিংহের খিদে মেটানোর সাক্ষী। আজকে আর জন্তুটার খোঁজ করে বিশেষ লাভ নেই। তবু রাইফেলে গুলি ভরে দুজনে, অর্থাৎ আমি আর বল্ডুইন এগোলাম যদি কোনোভাবে সিংহের খোঁজ মেলে। খামারে ঢুকে একটু এগিয়ে চোখে পড়লো একটা নালা। জলের ধারা চলে গেছে খামার পেরিয়ে। এখানে ষাঁড়টাকে মেরেছে সিংহ। ষাঁড়ের মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে সেখানে। সেই পথ ধরে খানিকটা এগোলে ঝোপ জঙ্গল শুরু হয়েছে। বেশ খানিকটা এগিয়ে যেতেই ষাঁড়ের আধ খাওয়া দেহ চোখে পড়ল, ঠিক নালার পাড়ে। প্রায় 500 মিটার পেরিয়ে এসেছি। মনে হচ্ছিল যে ষাঁড়টার দেহ ছেড়ে খুব বেশি দূরে সিংহ যায়নি। একটু পরে সেই আন্দাজ সত্যি প্রমাণ হলো একটা গর্জনে। গর্জনটা চাপা আর কাছ থেকে আসছে। জন্তুটা কোথায় আছে সেটা মোটামুটি আন্দাজ করেই গুলি ছুঁড়লাম। আবার সব চুপচাপ। বল্ডুইন আর তার সঙ্গের ছেলেদের ডেকে সামনের ঝোপটা খুঁজতে বললাম। আরও বললাম সিংহটা কোনোরকম দেখা সাক্ষাৎ পেলেই গুলি চালাতে। সতর্ক দৃষ্টি রাখতেও বললাম। আমি এবার ষাঁড়ের মৃতদেহর দিকে এগোলাম। খানিকটা এগিয়ে ষাঁড়ের দেহ পড়ে আছে। আমার আর ষাঁড়ের মাঝখানে কয়েকটা কাঁটা ঝোপের ব্যবধান মাত্র। হঠাৎ দেখলাম একটা সিংহ ঝোপের আড়াল থেকে বল্ডুইনের দিকে তাকিয়ে আছে। এত বিশাল সিংহ আমি জীবনে দেখিনি। সিংহ আমার মাত্র 2 গজের মধ্যে এসে পড়েছে। রাইফেল ঘোরাবার সময়টাও পেলাম না। সিংহের দৃষ্টি বল্ডুইন থেকে ঘুরে এসে ততক্ষণে আমার দিকে এসে স্থির হয়েছে। নিশ্চিত মৃত্যু, কারণ আমি জানি মানুষ আর পশু কোনোটাতেই এই জন্তুটার অরুচি নেই। কিন্তু আশ্চর্য, আক্রমণ এলো না। সিংহ আস্তে আস্তে চোখ ফিরিয়ে ঘুরে গেল অন্যদিকে, আমার থেকে দূরে। কিন্তু দূরে যে উইঢিপিটার দিকে সে এগোলো, সেদিকে 3টি স্থানীয় ছেলে নিরস্ত্র, একেবারে নিরস্ত্র অবস্থায় উঁচু ঝোপ পেরিয়ে এগোচ্ছে। বল্ডুইন ওদের সঙ্গে আছে জানি, কিন্তু জন্তুটার নিঃশব্দ যাতায়াতের যে নিশানা আমি একটু আগে দেখলাম তার আন্দাজটুকুই যথেষ্ট। ততক্ষণে সিংহ এগিয়ে গেছে ঝোপ জঙ্গল পেরিয়ে খানিক দূরে উইঢিপির দিকে। ঝোপের ফাঁক দিয়ে মাঝে মধ্যে আমার নজর এড়িয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম সামনে বড় একটা উইঢিপি, আর তার আড়াল থেকে একটা ছোট অবয়ব, সেটা সিংহের শরীরের কোনো একটা অংশ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কটা চামড়ার জানোয়ারটা ঢিপির আড়ালে ওত পেতে বসে আছে। আতঙ্কের প্রাথমিক ধাক্কা কাটিয়ে আমি রাইফেলটাকে কাঁধে তুলে নিয়েছি। মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, তার মধ্যে মনে হয়
হয় সিংহ সরাসরি আমার দিকে তাকিয়ে আছে, অথবা আমার পাশাপাশি দাঁড়িয়ে সমান্তরালভাবে বল্ডুইনদের প্রতীক্ষা করছে। যেটাই করুক, লক্ষ্য ভুল না হলেই হলো। স্থির লক্ষ্যে গুলি চালালাম, সিংহ সেখানেই পড়ল। মিশনের সাধুরা তাদের আতঙ্ক থেকে মুক্তি পেলেন, আর খুশি হয়েছিল অঞ্চলের মানুষ, বিশেষ করে সেই দুজনের পরিবার, তাদের লোকজন। যে দুজন মহিলাকে সিংহ মেরেছিল তাদের পরিজনরা সবাই। সিংহটা আকার আয়তনে খুবই বড় ছিল। নাকের প্রান্ত থেকে লেজের শেষ অবধি 9 ফুট 10 ইঞ্চি, আর উচ্চতা ছিল 43 ইঞ্চি, ঘাড় থেকে মাটি পর্যন্ত। প্রখ্যাত পেশাদার শিকারী সেলাউস সাহেব বোধ করি এর চেয়ে বড় আকৃতির একটা সিংহ শিকার করেন। সেটার উচ্চতা ছিল 44 ইঞ্চি। পরে দেখেছিলাম যে আমার গুলিটা সিংহের ডান দিকের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্ক ভেদ করে তারপর শরীরের মধ্যে আটকে যায়।